কেমন আছে ভারত? অনেকটাই সেটা একটা ক্ষয়িষ্ণুর জায়গায়। বিজেপি ভারতের ভবিষ্যৎ। হিন্দুরা বোধহয় সারাউন্ডেড। পার্বত্য নিউজের ডিজিটাল ভার্সনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্বে ভারত নিয়ে কথা বলেছিলাম, আমরা দ্বিতীয় পর্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। আপনাদেরকে এই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সৈকত ভট্টাচার্য, আপনি জানেন যে বাংলাদেশে 5 তারিখে 5ই আগস্ট গত বছর 2024 একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পরে হঠাৎ করে দেখলাম যে ভারতে বাংলাদেশ বিদ্বেষ প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। তো এটা কেন হলো? দুই প্রতিবেশীদের মধ্যে এই সম্পর্কটা কেন হলো? অভ্যুত্থান তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এখানে সরকারের উত্থান পতন এটা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধিতা করার বা হওয়ার কারণটা কি? এর একটা কারণ আমরা জানি যে শেখ হাসিনা প্রথম থেকেই মানে আপনাদের যে ওই 1/11 হওয়ার পর থেকেই শেখ হাসিনা মোটামুটি ইন্ডিয়া প্রজেক্টেড একজন মানুষ ছিলেন, একজন পলিটিশিয়ান ছিলেন, এবং ইন্ডিয়া নানাভাবে বাংলাদেশের এই রেজিমকে সাপোর্ট করে এসছে। যদিও রেজিম 2014 থেকেই ঠিকঠাক আর ভোট করাচ্ছে না। হয়তো সে তার ধারণা ছিল সে ভোটে গেলে হেরে যাবে ইলেকশনে, তাই সে হয়তো ভোট করাতে পারেনি, এবং সে ভোট করাতে না পারলেও ইন্ডিয়া গভর্নমেন্ট বারবার তাকে সেভ করে গেছে। 2018 পর থেকে ইউএসএ আর ওয়েস্ট যদিও হাসিনার প্রতি একটু হলেও ক্রুদ্ধ হয়েছেন বিভিন্ন কারণে, মেবি চীনকে ঠিকঠাক না আটকানোর জন্যই হোক, বা ঠিকঠাক ভোট না করাবার জন্যই হোক, বা স্টেবিলিটি নষ্ট হচ্ছে ভেবেই হোক, কিন্তু ইন্ডিয়া ঠিকই ওয়েস্টকে ম্যানেজ করতে পেরেছিল হাসিনার পক্ষে। শেখ হাসিনা 2024 সালে জিতে শেষ 4টে ডিল বেশ ভয়ঙ্কর ছিল। তার মধ্যে একটা ছিল তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা ভারতকে দেওয়া হয়েছিল, মংলা পোর্ট যেটা ভারতকে দেওয়া হয়েছিল, এছাড়া বোধহয় একটা রেলওয়ে করিডোর যেটা মানে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে নর্থ ইস্টে যাওয়ার কথা ছিল, আর একটা বোধহয় আর্মস ডিল। এখন এই 4টে ডিল সত্যি বলতে শেখ হাসিনা সবসময় কিন্তু একটু ব্যালেন্স করে চলতো ইন্ডিয়া আর চায়নার মধ্যে, কিন্তু আই থিঙ্ক ওই ইউএসএ যে প্রেশারটা 2023-এ দিয়েছিল, এবং সে সময় ইন্ডিয়া যে হাসিনার হয়ে তদারকিটা ইউএসএর কাছে করেছিল, এটারই ফল হিসেবে হাসিনাকে 4টেই দিয়ে দিতে হয়েছিল ইন্ডিয়াকে। তো আমার নিজের ধারণা এটার খুব খারাপ ইম্প্যাক্ট বাংলাদেশের জনমননে পড়েছিল, যাতে তাদের মনে হয়েছিল দেয়ার সোভারেন্টি ইজ ইন ক্রাইসিস। এবার সেই জন্যে যেটা হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু প্রথমে কোটা বিরোধী আন্দোলন, এবং সেখান থেকে আস্তে আস্তে যখন হাসিনা বিরোধী আন্দোলন হতে শুরু করে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হতে শুরু করে, তখন কিন্তু এই কথাটা আসতে শুরু করে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তার মানে তখনই কিন্তু ইন্ডিয়া বিরোধিতাটা হাসিনা বিরোধিতার সঙ্গেই বাংলাদেশে উচ্চারিত হতে শুরু করে, এবং এই সময় থেকেই মূলত যে দিল্লি বুঝতে শুরু করে যে এখানে তাদের বিরোধী কোনো একটা কার্যকলাপ বাংলাদেশে হচ্ছে, এবং তারপর শেখ হাসিনাও যেহেতু ইন্ডিয়াতেই পালিয়ে যায়, এবং বহু যে রেজিমের নেতারাও ইন্ডিয়াতে পালিয়ে যায়, স্বাভাবিকভাবেই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মানুষ, ইন্ডিয়ান স্টেট আর বাংলাদেশের মানুষের যে সম্পর্ক, সেটা অত্যন্ত খারাপ হয়ে যায় এরপরে। কারণ শেখ হাসিনা যে অবস্থার মধ্যে পড়েছে এতক্ষণ করে, তাতে অন্য কোনো সরকার আর তাকে নিতে রাজি হয়নি, না রাশিয়া, না চায়না, না আমেরিকা, না ইউকে। যদিও আমেরিকাতে শেখ হাসিনার ছেলে থাকে, ইউকেতে বোন থাকে, তাকে আর কেউ নিতে রাজি নয়, এবং ইউএনও এখন তাকে মোটামুটি কনভিক্ট করে দিয়েছে শেখ হাসিনাকে। সেই হিসেবে মানে ইউএনও তো বলেছে হাসিনার রোলের যথেষ্ট প্রমাণ আছে, তো সেই হিসেবে ইন্ডিয়া মনে করেছে যে এখানে যে সরকার বর্তমানে আছে সেটা হাসিনা যতটা প্রো ইন্ডিয়া ছিল, এই সরকার তত প্রো ইন্ডিয়া থাকবে না, সুতরাং বিরোধিতা হয়েছে। আপনি 4টা গুরুত্বপূর্ণ ডিলের কথা বলেছেন। আমরা বাংলাদেশে 2টা ডিলের কথা জানি, একটা হলো যে তিস্তা এবং মংলা।
বাট যেটা আপনি রেল করিডোরের কথা বললেন এবং আর্ম ডিলের কথা বললেন, এই বিষয়টাতে আসলে আমরা খুব একটা জানি না। আপনি যদি এই বিষয়ে আর একটু বিস্তারিত বলেন আমাদেরকে। না, আমরা তো তখন যা শুনেছিলাম একটা রেলওয়ে করিডোর, মানে এটা আমরা বাংলাদেশি মিডিয়া, ইন্ডিয়া মিডিয়া দুটোই বলেছিল একটা রেলওয়ে করিডোর হবে এবং সে রেলওয়ে করিডোরটা মেইনল্যান্ড ইন্ডিয়ান নর্থ ইস্টকে জুড়বে বাংলাদেশের মধ্য দিয়ে। আর একটা নাকি আর্মস ডিলও হবে। আপনাদের খান্দোকার বলে একজন রয়েছে বাংলাদেশি, সে এশিয়ান টাইমসে একটা লেখাও লিখেছিল যে চাইনিজ আর্মস ভালো না, তাই নাকি ইন্ডিয়া থেকে আর্মস কিনবে। তো এখন এই কথাটা চলছিল রিউমারে চারিদিকে, আর্মস ডিলটা কী হবে অত ডিটেল আসেনি, কিন্তু বিষয়টা হলো এগুলো খুব ভালো মানে বার্তা দেয়নি সমাজে, হয়তো বিউরোক্রেসি এবং সেনাবাহিনীতেও এটা হয়তো ভালো বার্তা যায়নি। সেটা আমারও মনে হয়েছিল যে চারটে বেশ ডিজাস্টার হতে পারে এবং সত্যি সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কারণ বাংলাদেশের মানুষ এমনিতে ইন্ডিয়ার ওপর ক্ষুব্ধ ছিল। আপনি বোধহয় যে পিনাকি ভট্টাচার্য একজন ইউটিউবার প্যারিস থেকে, উনি মালদ্বীপের মতো করে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আন্দোলনও চালাচ্ছিলেন প্রায় 8 মাস ধরে। সো একটা খারাপ বাতাবরণ ছিলই। যখন ফেটে পড়ে 5ই আগস্ট, তারপরে তো সেটা খারাপই হওয়ার দিকেই যেত এবং খারাপই হয়েছে। অন্য আলোচনায় যাওয়ার আগে 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া, এই ঘটনার আপনারা কিভাবে মানে খবর পাচ্ছিলেন বা আপনারা কিভাবে, ভারতের মানুষ কিভাবে দেখেছেন? প্রচুর খুনোখুনি হয়েছিল এবং খুনোখুনি হওয়ার পরে সত্যি বলতে কয়েকদিন ইন্টারনেট শাট অফ ছিল। তখন পশ্চিমবঙ্গের বহু মানুষের, যেহেতু বাংলাদেশের মানুষ ফেসবুক বন্ধু হয়, তাদের অনেকেই যথেষ্ট আশঙ্কিত ছিল যে তাদের বন্ধুদের কি হলো। ফেসবুক বন্ধুদের অনেকভাবে সাংস্কৃতিকভাবে যারা অনেকটা যুক্ত, তারাও খানিকটা কুণ্ঠিত ছিল, কারণ তাদের অনেক আদান প্রদান হয় এটসেট্রা। ওয়েস্ট বেঙ্গলে বাইরে কেউ জিনিসটা অত জানতো না যে সেখানে গুলি চলেছে, হ্যাঁ গুলি চলেছে, কি হয়েছে, অতটা তাদের কোনো ইয়ে ছিল না। কিন্তু শেখ হাসিনা যখন পালিয়ে এলেন, অজিত দোভালের বোধহয় ওখানে গেছিলেন সেই সময়, এই নিউজগুলো যখন আসতে শুরু করলো, তখন জিনিসটা গোটা ভারতই জানলো যে হ্যাঁ ওখানে রেজিম চেঞ্জ হয়ে গেছে এবং সেটা ভারত বিরোধী কোনো রেজিম এখন পাওয়ারে এসছে। অ্যাটলিস্ট সে আগের হাসিনার থেকে ভারত বিরোধী অবস্থান নেবে, এরকম একটা ধারণা তখন তৈরি হয়। মোটামুটিভাবে ওই সময় থেকেই আমরা জানি যে ভারতের সাধারণ মানুষও মোটামুটি ইন্ডিয়ান স্টেট যেটা বলেছে সে অনুযায়ী তারা ভেবে নিয়েছে এখানে হয়তো অ্যান্টি ইন্ডিয়া সরকার এসছে। এবং এরপর অনেকগুলো জিনিস ঘটেছিল, লাইক ছাত্ররা অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিয়েছিল বাংলাদেশে, সেগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ছিল। এখানে বাংলাদেশে একটা খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু কিছু মানে সরকারের লেভেলেও আমরা অভিযোগ এরকম দেখেছি যে শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখার জন্য এই অভ্যুত্থানে ভারতীয় লোকজন এখানে এসেছিল, ভারতের শাসক গোষ্ঠীর পক্ষে বা ভারতের শাসক মানে সরকারি লোকজন এখানে নানা ফর্মে কাজ করছিল এই আন্দোলন দমাতে। এরকম শোনা গেছে যে নাকি ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে নাকি লোক ছিল যারা নাকি গুলি চালিয়েছে, হিন্দিতে কথা বলেছে এটসেট্রা। এই কথাগুলো শোনা গেছে, বাট অ্যাজ এ রিউমার, মানে সেটা যদি প্রমাণ, যেমন শেখ হাসিনা বিরুদ্ধে প্রমাণ ইউএনও পেয়েছে, সেরকম প্রমাণ সমেত ইউএনওর কাছে তাহলে তুলে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। মানে তুলে দেওয়া যদি হয়ে থাকে সেটার কোনো খবর এখনো অবধি মানে আমার কাছে চোখে পড়েনি, কিন্তু এই কথা প্রচুর হয়েছে নাকি হিন্দিতে কেউ কথা বলেছে বা কোনো একটা ভিডিওতে কেউ বলছে হিন্দিতে বলছে, গুলি চালাচ্ছে, এরকম শোনা গেছে। কিন্তু মানে সেগুলো রিউমার না সত্যি, বা সত্যি হলেও তার প্রমাণ ইউএনওর হাতে তুলে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। না, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ভারতীয়রা কিভাবে বিষয়টা দেখছে, কারণ আমাদের দেশে একটা খুব মানে মানুষের মাঝে ধারণা আছে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, যেখানে অনেক সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড হয়েছে, এবং আমাদের এখন যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনাল এবং ইভেন হাসিনার আমলে যে তদন্ত হয়েছিল সেই তদন্ততেও বলা হয়েছিল এখানে ভারতীয় লোকজন এই কিলিং এর সাথে জড়িত। আপনারা ভারতের লোকজন এই মানে এটাকে কিভাবে দেখেন? আমরা যেটা ভাবি সেটা, এটা তো রিউমারও হতে পারে, সত্যি নাও হতে পারে। মানে
ধরুন 71-এর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেখানে পাকিস্তানের নামে অনেক কথা বলা হয় যেগুলো হয়তো সত্যি নয়, কারণ রিউমার ছড়ায়। শুধু সেরকমই ভারতের নামেও হয়তো অনেক কথা বলা হচ্ছে যেগুলো সত্যি নয়, কারণ রিউমার ছড়ায়। এবারে কিন্তু জিনিসটা হলো মানে ওটার যে প্রমাণ, সে প্রমাণটা সমেত যদি আপনারা দেখাতে পারেন, তখন প্রসঙ্গটা আসবে যে সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে চর্চিত হবে কিনা। যারা হয়তো হিউম্যান রাইটসের পক্ষে থাকে, যারা হয়তো যে কোনো দেশের সভারেন্টির পক্ষে দাঁড়ায়, তারা তখন আলোচনা করবে। কিন্তু যতক্ষণ অবধি এটা একটা রিউমারের স্টেজে আছে, ততক্ষণ অবধি আলোচনা করা যায় না। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, প্রণব মুখার্জি তার বইতে যে বলেছিলেন, জেনারেল মঈন ওনার কাছে গেছিলেন এবং ওখানেই যে ঠিক হয় যে শেখ হাসিনা মানে ফেব্রুয়ারিতে ঠিক হচ্ছে যে ডিসেম্বরে, 2008-এর ফেব্রুয়ারিতে ঠিক হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনা। এই লেখাটা যেমন একটা প্রুফ যে ইন্ডিয়ার একটা রোল থাকতে পারে, সেটা নিয়ে চর্চা হতে পারে, কিন্তু পিলখানায় ভারতের কেউ যুক্ত কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা প্রমাণ পরে বলা যায়। বা শেখ হাসিনা যখন গুলি চালিয়েছে সেখানে ভারতের কেউ ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। এরকম একটা মিনিমাম প্রমাণ থাকলে তাহলে সেটা নিয়ে সিরিয়াসলি মানে চিন্তা করা যায়। তা নাহলে তো এটা একটা রিউমার স্টেজে আছে এখনো পর্যন্ত, সেটা ভালো করে প্রমাণ সমেত আনতে হবে। আপনি বলছিলেন যে ভারতের মানুষ মনে করছে যে এখানে বাংলাদেশে একটা ভারত বিরোধী সরকার এসছে। আমি বাংলাদেশে সাংবাদিকতা করি, আমার মানে পর্যবেক্ষণ বা আমার ইনফরমেশনে আমি এখনো দেখিনি যে বাংলাদেশ সরকার ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছে বা ভারতের বিরুদ্ধে কথা বলেছে। এখানে যেটা হয়েছে সেটা হলো যে ভারত, শেখ হাসিনা আগে একতরফা সবকিছু দিয়েছে, বাংলাদেশ এখন শুধু তার দেয়ার বিনিময়ে সেও কিছু তার যে প্রাপ্য সে তার প্রাপ্যটাও চাইছে, যে না রিলেশনটা লেনদেনের ভিত্তিতে হোক। আগে শুধু লেন হয়েছে, দেন হয় নাই। হ্যাঁ, তো এই লেনদেনের চাওয়াটা কি ভারত বিরোধিতা? মানে অর্থাৎ আপনি আপনারটা নিচ্ছেন, বিনিময়ে আমি আমারটা চাই। হ্যাঁ, তো এই চাওয়াটা কি আমরা ভারত বিরোধী কেন বলছি, ভারত বিরোধিতা কেন বলছি? ওই যে আমি আপনাকে প্রথম পর্বে বললাম যে বার্গেনিং করার মতো জায়গায় নাই ইন্ডিয়ান স্টেট। ন্যাচারালি সেই জন্য ইন্ডিয়ান স্টেট এই যে আমি দেবো আর নেব, এই দেওয়ার জায়গাটা তার খুব কম, মানে সে তত বেশি দিতে পারবে না। ফলে যে দেওয়া নেওয়ার রাস্তাতে গেলে সে বেশি পাবে না। মানে আমি যতটা দেব ততটা নেব, ইকুয়াল তো হতে হবে। এবার এই লজিক্যালি আমি তো বেশি দিতে পারবো না, তাই বেশি নিতে পারবো না। সুতরাং এই লজিকটা এসে যেতে পারে না, মানে এই লজিকে এলেই সে মনে করে আমি বেশি কিছু পাবো না, অতএব সেটা একটা অ্যান্টি কিছু এখন ক্ষমতায় আছে। এটা হলো সমস্যা। এবারে স্বাভাবিকভাবে এবার সাধারণ মানুষ তো অত বোঝে না, রাষ্ট্র যা বোঝায় মানুষ তাই বোঝে। মানুষ তো আর অত ডিটেল ভাবে চিন্তা করছে না বা ভাবছে না, সেগুলো হয়তো যারা স্পেশালিস্ট তারা চিন্তা করতে পারে। তাদের মনে ওই ধারণাই হচ্ছে, তাহলে বোধহয় এগুলো অ্যান্টি ভারত কার্যকলাপ। ফর এক্সাম্পল, একটা দেশ, সার্বভৌম দেশ, যে কোনো দেশের সঙ্গে ডিল করতে পারে, সে যে কোনো দেশের সঙ্গে ট্রিটি করতে পারে, এটার মধ্যে অ্যান্টি কিছু নেই। হ্যাঁ, আমি যদি মনে করি সেটা আমার বিপক্ষে, আমি সেটাকে অন্যভাবে অন্য কোনো প্রলোভন দিকে ডিলটাকে ক্যান্সেল করাতে পারি। এটাই হলো ন্যাচারাল নিয়ম। কিন্তু এই ডিলটা হওয়াটা একটা সার্বভৌম দেশকে আমি বলতে পারি না হবে না, কিন্তু সে জায়গায় তো ইন্ডিয়া নাই যে সে বলবে যে না তুমি এই ডিলটা করো না, বদলে আমি তোমায় আরো ভালো কিছু দিচ্ছি বলে যে সে সেই ডিলটাকে ক্যান্সেল করাবে। এই জায়গাতে ইন্ডিয়া নাই। এটা নেই বলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনে হচ্ছে অনেক বেশি এনফোর্সড জিনিসপত্র আছে, এবং সত্যি ইন্ডিয়ার কিছু এক্ষেত্রে করার নেই। ইন্ডিয়াকে ধরেই নিতে হচ্ছে যে কোনো সরকার যদি আমার সঙ্গে যতটা দেব ততটা নেব রিলেশনে আসে, তাহলে আমি কিছুই নিতে পারবো না, কারণ আমি বেশি কিছু দিতে পারবো না। ভারতকে জানি, বা ভারতও নিজেও দাবি করে যে বিশ্বের সবচাইতে গণতান্ত্রিক দেশ, এবং ইনসাইড ভারতের নির্বাচন ব্যবস্থা তো নিশ্চয়ই এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো সেই মানে মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে ভারত কেন বাংলাদেশকে একটি বারবার একটা অনির্বাচিত সরকার
বা নির্বাচনবিহীন সরকার অথবা জনগণের ম্যান্ডেটবিহীন সরকারকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করলো? আপনি আমেরিকার ইতিহাস দেখুন, আমেরিকা তো পৃথিবীর নাকি শ্রেষ্ঠ গণতন্ত্র, তারা রেড ইন্ডিয়ানদের মেরে শেষ করে দিয়েছে, মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া টেক্সাস দখল করে নিয়েছে। ক্যালিফোর্নিয়া টেক্সাস তো মেক্সিকোর ছিল, ইউএসএ যুদ্ধ করে দখল করেছে, রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করেছে। তা নাহলে তো আজকের ইউএসএ তো ছিল না। ইউএসএ তো বেসিক্যালি ওদের যেটা আপনার ইস্ট কোস্টে অ্যালাইন কয়েকটা জায়গা ছিল, সেটা স্প্রেড করতে করতে এত বড় হয়েছে। তো এটাই তো গণতন্ত্রের ইতিহাস। যখন ব্রিটিশরা আমাদেরকে কলোনাইজ করেছে তখন কি ব্রিটেন গণতন্ত্র ছিল না? ব্রিটেনে তো গণতন্ত্রই ছিল, যদিও তখন সবাই ভোট দিতে পারতো না। শুধুমাত্র 1867 পরে সকল পুরুষ ভোট দিতে পারতো, আর 1835 থেকে 67 অব্দি মোস্ট লাইকলি হলো গিয়ে যে আপনার যে 1 পাউন্ডের বেশি যারা ট্যাক্স দেয় তারা ভোট দিতে পারতো, এবং শুধুমাত্র পুরুষরাই ভোট দিতে পারতো, মেয়েরা ভোট দিতে পেরেছে 1921 সাল থেকে। ব্রিটিশরা যখন আমাদের কলোনাইজ করেছে তখনও তারা গণতান্ত্রিক ছিল। ফ্রেঞ্চরা যখন আলজেরিয়াতে খুনোখুনি করেছে তখনও ফ্রেঞ্চরা গণতান্ত্রিক ছিল। আমেরিকা যখন আপনার যে মেক্সিকোর কাছ থেকে টেক্সাস ক্যালিফোর্নিয়া কেড়ে নিয়েছে তখনও তারা গণতান্ত্রিক ছিল। ইন্ডিয়াও যখন বাংলাদেশে শেখ হাসিনাকে বসিয়েছে তারা গণতান্ত্রিকই আছে। ভবিষ্যতে যদি মুসলিমদের মারে সেটাও তারা গণতান্ত্রিক থেকেই মারবে। এটার সঙ্গে গণতন্ত্র থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এই যে মানে আমাদের দেশের একজন রুলার শাসক যিনি এই বিপুল পরিমাণ হত্যাকাণ্ড এর সাথে জড়িত, এই বিপুল পরিমাণ লুটপাট দুর্নীতির সাথে জড়িত, তারা যাদেরকে বিশ্বের কোনো দেশ জায়গা দেয়নি তাকে ইন্ডিয়া জায়গা দিয়েছে। ইন্ডিয়া একদিকে বলছে সেখানে মুসলিমরা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে উচ্ছেদকৃত শাসকদের বিপুল সংখ্যক কর্মী সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং ইভেন আপনার পশ্চিমবঙ্গের তারা কলকাতাতে এই লুটপাটের টাকা দিয়ে বড় বড় আমরা যেটা দেখতে পাই যে দামি দামি ফ্ল্যাট কিনে তারা সেখানে অবস্থান করছে। তো এটা কি এক ধরনের মানে বৈপরীত্য মনে হয় না যে না আমরা এই ধরনের একটা, আপনি যেটা বললেন যে অলরেডি জাতিসংঘের মাধ্যমে প্রমাণিত যে তিনি এখানে মানবতা বিরোধী অপরাধ করেছেন, গুম খুন আয়নাঘর, এগুলো তো সবই আপনি জানেন, ভারতীয় সাংবাদিকও এসে দেখে গিয়েছে এই আয়নাঘরগুলো। তো সেখানে কি আপনাদের মনে হয় না যে এই ধরনের একটা লোককে আমরা কেন এখানে রেখেছি? পলিটিক্স অথবা জীবনে দুটোতেই হলো ইন্টারেস্ট শেষ কথা, স্বার্থ শেষ কথা। আজ ইন্ডিয়া যদি উইক হতো তাহলে ইউএনওর থ্রু দিয়ে প্রেশার দিয়ে কিছু একটা করা যেত, বাট ইন্ডিয়া ইজ অ্যাটলিস্ট পাওয়ারফুল এনাফ যে তাকে ইউএনও দিয়ে কিছু করা যাবে না, এইটুকু তার জোর আছে। তো ন্যাচারালি ইন্ডিয়া ডাজন্ট কেয়ার। সত্যি বলতে কেউই ভাবে না, আমি বলছি না, হয়তো পলিটিক্সটাই তাই, জিও পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, এমনকি জীবনও হয়তো তাই, যে নোবডি কেয়ার্স। এখানে কত লোকের মৃত্যু হয়েছে, কত লোক অন্ধ হয়েছে, এটা রিয়েলি সেটা ভেবে ইন্ডিয়াও জিও পলিটিক্স ঠিক করবে না, কোনো দেশই ঠিক করবে না, এগুলো কোনো ভাবার জিনিস নয়। ভারতের শাসক গোষ্ঠী সবসময় একটা অভিযোগ করে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনি তো অনেকদিন বাংলাদেশে আছেন, আপনার কি মনে হচ্ছে আসলে কি এখানে সংখ্যালঘু নির্যাতনের হচ্ছে, বা আপনি যাদের সাথে মত বিনিময় করছেন তারা কি বলে? খুব ভালো একটা প্রশ্ন। আমি মানে আমাকে অনেকে পশ্চিমবঙ্গ জিজ্ঞাসা করেছে বাংলাদেশে আসলে কি হচ্ছে, সত্যি মারছে কি এটসেট্রা। আমার যেটা নিজের ধারণা 2024-এ দাঁড়িয়ে কোনো অ্যান্টি হিন্দু ফিলিং খুব একটা নেই। ওপর কিছু থাকতে পারে, লাইক কেন সরকারি চাকরি প্রপোর্শনালি বেশি করে, এরকম একটা কথা আছে ওপর। কিন্তু এছাড়া আমি সেভাবে কোনো অ্যান্টি হিন্দু ফিলিং দেখিনি। এর একটা কারণ হতে পারে হিন্দুদের সংখ্যা মুসলিমদের তুলনায় অনেকটা কম, সেই জন্য হিন্দুদের কোনো থ্রেট বলে তারা মনে করে না, সামাজিকভাবে সেটা থ্রেট হয় না। অর্থাৎ সংখ্যাটাও কম, আর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে খুব, এরকমও নয়। সুতরাং হিন্দুদেরকে মুসলিমরা বাংলাদেশে বর্তমানে থ্রেট বলে মনে করে না। আওয়ামী চলে যাওয়ার পর যে মারামারিগুলো হয়েছে ওগুলো মূলত পলিটিক্যাল, ওগুলো ধর্মীয় নয়, এটা নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। এমনকি আপনি যদি দেখেন, যদি সত্যি হিন্দু মারা হতো তাহলে প্রচুর হিন্দু তো ইন্ডিয়াতে ঢুকতো। এরকম কোনো যে রিপোর্টিংও হয়নি যে প্রচুর হিন্দু ইন্ডিয়াতে ঢুকেছে, কোনো রিপোর্টিং হয়নি, কিন্তু 2024-এ হয়নি। কিন্তু আমার নিজের পড়াশোনা করে মনে হয়েছে 1947 থেকে 2001 পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে অ্যান্টি হিন্দু এক ধরনের হয়তো হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন 1964-তে একটা হয়েছিল এরকম। এবার এর একটা কারণ হলো অবভিয়াসলি ওই যে বললাম যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন, জমি ভেরি নারীর যে লড়াই। এখন
এই প্রিমিটিভ অ্যাকুমুলেশনের যে স্তরটা যখন সে পেরিয়েছে বাংলাদেশ, তখন অবশ্যই সংখ্যাগুরু বাঙালি মুসলমানরা হয়তো সংখ্যালঘু বাঙালি হিন্দুদেরকে অনেক ক্ষেত্রে জমিচ্যুত করেছে। অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে কোথাও একটা জমিচ্যুত হয়েছে এবং অন্য জায়গা থেকে লোকরা চলে গেছে, তাকে হয়তো কেউ অ্যাটাক করেনি, কিন্তু সে শুনেছে কোথাও হয়েছে, সুতরাং সে মানসিকভাবে ভেঙে পড়ে সে চলে গেছে। কিন্তু আমার ধারণা এটা 2001 অবধি প্রবণতাটা চলেছে, কারণ আমি স্ট্যাটিস্টিক্সে যেটা আমি ঘেটে দেখেছি যে 2001 থেকেই কিন্তু এখানে আসার প্রবণতা মানে ম্যাসিভলি ফল করেছে। এর একটা কারণ এটাই বলে আমার ধারণা যে বাঙালি হিন্দুদের যে পপুলেশন গ্রোথ সেটা অনেকটা কমে গেছে। আমি এটা ইন্ডিয়া থেকে বারবার ক্রিটিসাইজ করে যে বাংলাদেশে কেন 26% থেকে আজ 7 বা 8% হলো। এটা বাংলাদেশের লোকেদেরই বলা উচিত যে ওয়েস্ট বেঙ্গলে কেন বাঙালি হিন্দু পপুলেশন 78% থেকে 53% হয়ে গেল, আরো বেশি ফল করেছে ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু বাংলাদেশের লোকরা বলে না, মানে বাংলাদেশের লোকরা কাউন্টারটা করে না, বাট কাউন্টারটা করা উচিত এইটাই বলে যে 26 বা 30% থেকে 7%, ওদিকে 78 থেকে 53%। সুতরাং বাঙালি হিন্দু কিন্তু বাংলাদেশেও কমেছে, ওয়েস্ট বেঙ্গলেও কমেছে তার পপুলেশন শেয়ার। এর একটাই কারণ দাঁড়াতে পারে, বাঙালি মুসলিমদের পপুলেশন গ্রোথটা আসলে বাঙালি হিন্দুদের থেকে বেশি এবং হিন্দিভাষীদেরও বেশি, কারণ হিন্দিভাষীদেরও সংখ্যা বেড়েছে, নেপালিদেরও বেড়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে। তার মানে বাঙালি হিন্দুদের ক্ষয়িষ্ণুতার বেসিক কারণটা কিন্তু পপুলেশন গ্রোথ, বার্থ রেট। এবার কোথাও কোথাও হয়তো এর সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে 2001 সাল অবধি হয়তো কোথাও কোথাও এর সঙ্গে হয়তো যে দাঙ্গাটা যুক্ত হয়েছে, কিন্তু মূল কারণটা কিন্তু বার্থ রেট। এটা একটু ভালো করে এস্টাবলিশ করতে হবে খেটে খুঁটে, তা না হলে কি করে হবে। কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশকে দেখেন, বাঙালি হিন্দুর পপুলেশন শেয়ার একভাবে কমেছে, প্রায় 20 থেকে 25% কমে গেছে। এর বেসিক কারণ হলো বাঙালি মুসলিম এবং হিন্দিভাষীদের তুলনায় বাঙালি হিন্দুদের বার্থ রেটটা কম, এবং এটাই তাদের ক্ষয়িষ্ণুতার বেসিক কারণ। আমি যেখান থেকে বেড়ে উঠেছি, আমার জন্মস্থান যেখানে, সেটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং ভারতের সীমান্তবর্তী একটা জেলা। আমি আমার ছোটবেলায় বলতে পারেন হিন্দু পিসি, মাসি, কাকা, এদের কোলে অনেক সময় আমার কেটেছে। সেই হিন্দুদের অনেকেই এখন এখানে নেই। মানে আমি দেখিনি যে এই যে আপনি যেটা বললেন যে জমি দখল করার বিষয়টা, এরকম আমি দেখিনি। আমি দেখেছি মানে আমার মানে আমি যেভাবে তাদেরকে বিষয়টা দেখেছি সেটা হলো যে একটা হলো রিলিজিয়াস কারণ। যেমন ধরেন আমাদের মুসলমানদের মদিনায় কেউ মারা গেলে তার লাশ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার কেউ দাবি কিন্তু কোনো মুসলিম করে না। ঠিক তেমনি হিন্দু ধর্মের তীর্থক্ষেত্র যা আছে সব তো ভারতে। তো এখানে দেখা যাচ্ছে যে যারা একটু বয়স্ক হয়ে যায় তারা আমি গয়ায় কাশি আমার বাকি জীবন কাটিয়ে দেব, সেটাও একটা পয়েন্ট। হ্যাঁ, গয়া কাশিতে আমার বাকি জীবন কাটিয়ে দেব, এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে কাজ করে। আমি আমার এলাকায় আমি দেখেছি। আচ্ছা, আরেকটি বিষয় আমি যেটা মানে দেখেছি সেটা হলো যে যারা এখানে হিন্দু, তাদের বিশেষ করে অবস্থা সম্পন্ন হিন্দু, তাদের একটা অংশ ছেলে বা মেয়ে ভারতে লেখাপড়া করতে চলে যায়। হ্যাঁ, ওই ভারতে লেখাপড়া করতে গিয়ে ওইখানে হয়তো পরে চাকরি পেয়ে যায়, দেন আস্তে আস্তে সে তার ফ্যামিলিকে এখান থেকে টেনে নিয়ে যায়। এটা আরেকটা জিনিস। থার্ডলি আরেকটা ব্যাপার আমি দেখেছি, মাইগ্রেন্ট তো সব জায়গাতেই আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দু যারা হয়তো কোনো না কোনো সূত্রে আপনার যখন ইউরোপ বা আমেরিকায় যাচ্ছে, হ্যাঁ, মুসলিমরা অনেকে তাদের ফিরে আসে, হ্যাঁ, কিন্তু হিন্দুরা যারা যায় তারা আর ফিরে না, একদমই তারা ফেরে না। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার আমি আমার এলাকার অভিজ্ঞতা থেকে আমি এটা দেখেছি। আর দাঙ্গার যে বিষয়টি বললেন, বাংলাদেশে জমি নিয়ে বা সারা দুনিয়াতেই মানে জমি নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সব জায়গাতেই আছে। পশ্চিমবঙ্গে যে অবস্থাটা দাঁড়াচ্ছে, বাঙালি হিন্দুদেরকে বলা হচ্ছে, মুসলিমদেরকে তো বলাই হচ্ছে যে বাংলাদেশি, বাঙালি হিন্দুদেরকেও বলা হচ্ছে বাংলাদেশি, আবার আসামেও তাই বলা হচ্ছে বাংলাদেশি। তো তাহলে আসলে বাঙালিদের ভবিষ্যৎটা কি? বাঙালি জাতি যেভাবে তৈরি হয়েছে, যেভাবে গড়ে উঠেছে, বর্তমানে এখন এসে বাঙালি জাতির যে মূল যে নেতৃত্বে বা ভূমিকায় কিন্তু বাঙালি মুসলমানরা,
আমি যখন বিদেশে যাই, আমি কলকাতা থেকে যাই, কেউ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম জানে না, কিন্তু সবাই বাংলাদেশের নাম মোটামুটি জানে। আমার ইটালিয়ান বন্ধু বান্ধব ছিল বেইজিং এ, তারাও বাংলাদেশের নাম জানে। প্রায় সবাই বাঙালি বলতে বাংলাদেশি বোঝে, এবং বাঙালি বলতে কিন্তু মুসলিম বোঝে, কারণ বাঙালি মুসলিমরাই কিন্তু আজকে রিপ্রেজেন্টেটিভ বাংলার। ঠিক আছে, এটা ফ্যাক্ট। এবং সেটার একটা কারণ অবশ্যই পপুলেশন, আর একটা কারণ অবশ্যই বাঙালি মুসলিমরা অনেক বেশি ইউনিফাইড একটা জাতি। এটা একটা ইউনিফাইড জাতি, কিন্তু বাঙালি হিন্দুরা কোনো ইউনিফাইড জাতি না। এখানে কাস্ট রয়েছে, যদিও মানে ওপর থেকে এখানে খুব বেশি সেটা বোঝা যায় না মানে হেট্রেড নেই, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে আপনি দেখতেই পাবেন উচ্চবর্ণদের প্রচন্ড ক্ষমতা এখনো রয়ে গেছে। ইনফ্যাক্ট অন্যান্য কোনো প্রভিন্সে এত নেই ইন্ডিয়ার যতটা ওয়েস্ট বেঙ্গলে উচ্চবর্ণ ক্ষমতা এখনো রয়েছে। সেটা মুসলিম পপুলেশনের জন্যই আছে, যেটা আলাদা কথা, কিন্তু সেটা আছে। এবার এই বর্ণভেদের জন্য বাঙালি হিন্দু খুব ঐক্যবদ্ধ রেজিস্ট্যান্সও দিতে পারে না কখনো, যেটা বাঙালি মুসলমান পেরে এসেছে সব সময়। সেটা সে পাকিস্তান যখন হয়েছে তখনও, যখন বাংলাদেশ হয়েছে তখনও, এবং 2024-এও আমরা দেখেছি খুব বিশাল একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এক অর্থে জিওপলিটিক্যালি একটা পাওয়ারের এগেনস্টে এবং একটা ইন্টারনাল ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে। তো বাঙালি জাতির ভবিষ্যৎ বাঙালি মুসলমানদের সাথে, এমনকি ওয়েস্ট বেঙ্গলও মুসলিমদের, বাঙালি মুসলিমদেরই আপনার বাড়ছে, পপুলেশন শেয়ার বাড়ছে। মানে বাঙালি মুসলিমরা যত, আর বাঙালি হিন্দুরা ক্ষয়িষ্ণু, বিশেষ করে উচ্চবর্ণদের পপুলেশন গ্রোথ খুবই কম, আর আগামী দিনে আরোই কম হয়ে যাবে। এবং কম হওয়ার কারণ কিন্তু আসলে বার্থ রেট, অন্য কিচ্ছু না। মানে এই বার্থ রেটটা কমার কারণটা কি? মানে বাঙালি হিন্দুদের বার্থ রেট কমার কারণ কি? এটা অনেক ধরনের হতে পারে। আমি একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলি এখন। আমার যেটা ধারণা সেটা হলো, আপনি জানেন যে একটা সময় মানুষ কিন্তু চাঁদ, পাহাড়, সূর্য এগুলোকে আপনার হলো যে ভগবান বলে পুজো করত। তারপর সে যখন কৃষি শেখে, সে জমি ইকুয়াল টু মা, মাটি ইকুয়াল টু মা করে যে নারী মূর্তি পুজো করত। তারপর সে যখন শহর বানালো, বাণিজ্য করলো, নগর বানালো, সে তখন কিন্তু যে যোদ্ধা পুরুষকে পুজো করত। তারপর ফাইনালি যখন রাষ্ট্র গড়ে উঠলো, তখন নাকি এই হলো একেশ্বরবাদ, যেটাকে আমরা ওয়ান গড বলি, সেটা ধারণাটা আসে। সেই হিসেবে দেখতে গেলে বাঙালি হিন্দুরা বোধহয় পৃথিবীর একমাত্র, আর অহমিয়া হিন্দুরা, যারা কিনা যে নারী পূজারী জাতি। ঠিক আছে, এই নারী পূজারী জাতি কিন্তু আপনি পৃথিবীতে আর পাবেন না। অধিকাংশই একেশ্বরবাদী চলে গেছে, কিছু কিছু এখন অব্দি পুরুষ দেবতা পূজারী রয়ে গেছে। চাইনিজরা হোক, হিন্দি ভাষীরা হোক, মারাঠিরা হোক, সাউথ ইন্ডিয়ানরা হোক, বা অথবা মেলানো মেশানো, শুধু এ ধরনের নারী মূর্তি পূজারী জাতি কিন্তু বাঙালি হিন্দুরা। এখন এটা অবভিয়াসলি প্রমাণ করে যে এরা সামাজিকভাবে লেস ইভলভড, মানে তাদের ইভলিউশনটা কম হয়েছে, মানে সামাজিকভাবে তাদের অগ্রগতি কম হয়েছে। এবং অগ্রগতি কম হওয়ার একটা প্যারামিটার অবভিয়াস বার্থ রেট, যে কারণে তারা হিন্দি ভাষীদের কাছেও পপুলেশনে হেরে গেছে, তারা বাঙালি মুসলমানদের কাছেও পপুলেশনে হারছে। এই পপুলেশনে হেরে যাওয়াটাই মূল কারণ। যে না, কিন্তু নারী পূজারী হওয়ার সাথে বার্থ রেট কমার সম্পর্ক কি? তার কারণ তারা ওই স্টেজটায় যায়নি যেখানে ওই যে যোদ্ধা পুরুষের পুজো হয়, মানে এই যে যুদ্ধ করতে হয়, মানে যোদ্ধা পুরুষের যে একটা স্ট্রাকচার লাগে, এক ধরনের কাল্ট লাগে। আপনি একজন বাঙালি হিন্দুকে জিজ্ঞাসা করবেন যে শ্রেষ্ঠ বাঙালি হিন্দু কে তোমার চোখে, বাঙালিকে বা বাঙালি হিন্দুই কে, সে কিন্তু বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য, রবীন্দ্রনাথ ঠাকুর, এইসব নাম বলবে। সে কিন্তু কোনো যোদ্ধা পুরুষের নাম বলবে না। আপনি চাইনিজকে জিজ্ঞাসা করুন, সে বলবে মাও সেতুং, সুনজু। আপনি কোন ইংরেজকে জিজ্ঞাসা করুন, আমেরিকানকে করুন, রাশিয়ানকে করুন, সবাই কিন্তু যোদ্ধা পুরুষের নাম বলে। এই যে পার্থক্য, তার মানে সে যোদ্ধা পুরুষকে পুজো করে না, তাই সে যুদ্ধ করতে পারে না, মানে যুদ্ধ করার ইভলিউশনটা তার হয়নি। যে যুদ্ধই করতে পারে না, সে তো সাস্টেন করতে পারবে না। এবং সে কিন্তু একটা দ্বিমুখী চাপে পড়েছে, মানে সে মূলত মুসলিমদের উত্থানটাও হয়েছে একটা সময়, মানে বাঙালি মুসলমানদের উত্থান হয়েছে, হিন্দি ভাষীদেরও একটা উত্থান হয়েছে। এর একটা সারাশি চাপে পড়ে ও মোটামুটি এরকম একটা ক্ষয় করে চলে গেছে। এবার আপনি যদি যুদ্ধ করতে না পারেন, আপনি তো বেশি যে রিসোর্স পাবেন না। আপনার যদি বেশি রিসোর্স না থাকে, আপনার তো বার্থ রেট ফল করবেই। বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝতে পারছেন। মানে ধরুন, যখন 1905 সালে যখন বাংলা ভাগ হচ্ছে, তারা খুব লাফিয়ে পড়লো ইস্ট বেঙ্গলকে রাখবে বলে,
কিন্তু আসামকে বাদ দিয়ে দিল, বিহারকে বাদ দিয়ে দিল, ঝাড়খণ্ডকে বাদ দিয়ে দিল। এই অঞ্চলগুলো তো বাংলার পুরনো অঞ্চল না। মানে বিহারের যে দাঁড়ভাঙা জেলা, দাঁড়ভাঙা কথাটার মানেই তো হলো গিয়ে যে দাঁড়বঙ্গ, ডোর অফ বেঙ্গল, ওটা তো অঙ্গ ছিল বাংলার। তো সেগুলোকে ধরে রাখতে তারা কি করেছে? মুসলমানদের যখন পপুলেশন বৃদ্ধি পাচ্ছিল 1905 থেকে 1947 মধ্যে, তাদেরকে হাতে নিতে তারা কি করেছে? আপনি যদি পুরোটা অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পাবেন যে তারা কিন্তু মানে যেটা করা দরকার ক্ষমতায় টিকে থাকতে, সেটা তারা করতে পারেনি। মানে ক্ষমতায় টিকে থাকতে আমার যেটা করতে হবে সেটা সে করতে পারে। এই জন্য পলিটিক্যালি হেরেছে, এই জন্য সে ইকোনমিক্যালি হেরেছে। ন্যাচারালি তার হাতে রিসোর্স নেই। ফর এক্সাম্পল, পূর্ববঙ্গ থেকে যে বিপুল পরিমাণে আমাদেরই পূর্বপুরুষরা পূর্ববঙ্গে যে উচ্চবর্ণরা চলে এলো 47-এর পরে, তারা হঠাৎই যে একটা রুরাল একটা এনভায়রনমেন্ট থেকে তার আরবান এনভায়রনমেন্টে চলে গেল। এবার আরবান এনভায়রনমেন্টে পপুলেশন গ্রোথ ম্যাসিভলি ফল করে, আপনিও জানেন আমিও জানি, রাইট। তো ন্যাচারালি তাদের ম্যাসিভলি ফল করে গেছে। তো এটা একটা ম্যাসিভ ফল, মানে এইটাই মূল সমস্যা, কিন্তু সেটা এখনো সেভাবে আইডেন্টিফাইড নয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্যের বক্তব্য। পরবর্তী অংশ আপনাদের শোনার জন্য আহ্বান করছি।